হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার ইন্টারেস্টিং ভিডিও স্ট্রেস ফ্রি স্টাডিজ। কেমন আছো তোমরা সবাই? তো যেমন তোমরা বলেছিলে, আমি তোমাদের একটা পোল দিয়েছিলাম যে নেক্সট ক্লাস ম্যাকবেথ নাকি অ্যাজ ইউ লাইক ইট। তো তোমরা বলেছিলে যে আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়ি। তো চলো, কথা মতো অ্যাজ ইউ লাইক ইট নিয়ে আজকে আমি হাজির। বাট অ্যাজ ইউ লাইক ইট টেক্সটে যাওয়ার আগে আমাদের অনেক কিছু জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল, আমাদের সিলেবাসে শেক্সপিয়ারের 3টে প্লে আছে। প্লে নয়, অ্যাকচুয়ালি প্লে সামারিগুলো দেওয়া আছে আমাদের, ওকে? তো কি কি রয়েছে আমাদের সিলেবাসে? ম্যাকবেথ আছে, ওথেলো আছে, অ্যাজ ইউ লাইক ইট আছে, অ্যাকর্ডিং টু ইউর নিউ সিলেবাস। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের দুটো ট্র্যাজেডি আছে, একটা কমেডি আছে। আমি আগে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটুখানি বলি, ঠিক আছে? এবার শেক্সপিয়ারের যে প্লেগুলো হতো সেই সময়কার স্টেজ এবং অডিয়েন্স এবং ক্যারেক্টার সম্বন্ধে কয়েকটা জিনিস বলে দিই, তারপর আমরা টেক্সটে এগোচ্ছি। এবার বিষয়টা হচ্ছে সেই সময়কার যে থিয়েটার হতো সেটাকে বলা হতো গ্লোব থিয়েটার, ঠিক আছে? এবার সেগুলো বলা হতো গ্লোব থিয়েটার। গ্লোব থিয়েটারে কীরকম হতো? গ্লোব থিয়েটারে যেরকম নর্মাল থিয়েটারে আমরা দেখতে পাই স্টেপ অ্যাকর্ডিং, ঠিক আছে, বসার জায়গা থাকে। বাট এই গ্লোব থিয়েটারে কি হতো, একদম নিচেতে তোমরা যদি যাত্রা দেখে থাকো কোনোদিন, তো যাত্রা এরকম সিমিলারিটি দেখতে হবে যে একদম নিচেতে কি করা হতো, কিছু লোক বসে থাকতো, ঠিক আছে? জেনারেলি এরা খুব, মানে এরা আপার ক্লাসের নয় এরা, ঠিক আছে? তো তারাও প্লে দেখতে আসতো। সেই সময়কার অ্যামিউজমেন্টের একটাই উপায় তোমরা জানো, প্লে। এবার এই যে যারা নিচে বসতো তাদেরকে গ্রাউন্ডলিংস বলা হতো, ঠিক আছে? এই গ্রাউন্ডলিংসরা, মানে ব্যাপারটা, বিষয়টা একটু ফানি আর কি। এবার জেনারেলি এরা হতো ওয়ার্কিং ক্লাস পিপল, ওকে? এবার এদের যদি প্লে ভাই ভালো না লাগে তো পচা ডিম টমেটো ছুঁড়ে মারতে আরম্ভ করে দেবে কিন্তু ঠিক আছে, এরকম লেভেলের। দিয়ে এবার আমি তোমাকে তাহলে স্টেজ সম্বন্ধে কিছু বলে দিই। স্টেজটা কি হতো, লেট মি শো ইউ, আমি তোমাকে বোঝাই এখানে। স্টেজটা কিরকম হতো বলো তো? সাপোজ হুম এই ধরে নিলাম আমার ড্রয়িং বিশাল মারাত্মক, তোমরা জানো তো, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। ধরে নিলাম এই একটা স্টেজ, ঠিক আছে? এই স্টেজের মাঝখানে একটা ট্র্যাপ ডোর থাকতো, বুঝলে? স্টেজের মাঝখানে একটা ট্র্যাপ ডোর থাকতো। এই ট্র্যাপ ডোরটার কি কাজ হতো? ট্র্যাপ ডোরটার কাজ হতো মেনলি, আমরা অ্যাজ ইউ লাইক ইটে দেখতে পাবো না, বাট যখন বোঝাচ্ছি সেই জন্য আমি বলে দিচ্ছি। এই ট্র্যাপ ডোরটা কি হতো, ম্যাকবেথ যদি দেখবে, ম্যাকবেথে দেখবে একটা এরকম সিন আছে যে উইচেসগুলো গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তখন তো অন স্টেজ তো কীরকম করে গায়েব করা হবে? তাহলে কি করা হতো না, ডায়লগটা থ্রো করা হতো এই ট্র্যাপ ডোরের ওপর দাঁড়িয়ে, দিয়ে যখন গায়েব হওয়ার যখন টাইমটা আসতো তখন কি করতো, ডোরটাকে তলা দিয়ে খুলে দেওয়া হতো, দিয়ে কুচুং করে ঢুকে যেত, ঠিক আছে? তো এইভাবে ভ্যানিশ করার জিনিসগুলো কাজে লাগতো। বাট অ্যাজ ইউ লাইক ইট ট্র্যাপডোরের কাজ নেই, ওকে? আর আরেকটা জিনিস বলি, উইমেন ক্যারেক্টার। এবার উইমেন ক্যারেক্টারগুলো কি হতো না, সেই সময় এই জায়গাটা ভালো করে বোঝো তোমরা। ট্র্যাজেডি তোমরা যদি দেখো, ম্যাকবেথ দেখো বা ওথেলো দেখো, এখানে কয়েকটা জিনিস দেখবে যে মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টার প্রায় তারা ইকুইভ্যালেন্ট রোল প্লে করছে, ওকে? মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টার তারা ইকুইভ্যালেন্ট রোল প্লে করছে কিন্তু। বাট শেক্সপিয়ারের কমেডিতে বিষয়টা অন্যরকম হয়। শেক্সপিয়ারের কমেডিতে বিষয়টা কীরকম হয়? শেক্সপিয়ারের কমেডিতে লিডিং ক্যারেক্টার হচ্ছে উইমেন ক্যারেক্টার, মানে উইমেন ক্যারেক্টার লিড করে, ঠিক আছে? তারা হচ্ছে প্রোটাগনিস্ট, তারা হচ্ছে লিডিং ক্যারেক্টার। আমরা এখানেও দেখতে পাবো রোজালিন বলে একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে? সে হচ্ছে আমাদের লিডিং ক্যারেক্টার, ওকে? এবার একটা জিনিস ভালো করে বোঝো, সেই সময়ে মেয়েদের স্টেজে ওঠার পারমিশন ছিল না, সেই সময় মেয়েরা স্টেজে উঠতো না। তাহলে উইমেন ক্যারেক্টারগুলো কারা প্লে করবে? একদম ঠিক তাই, উইমেন ক্যারেক্টারগুলো ছেলেরা প্লে করতো, ঠিক আছে? উইমেন ক্যারেক্টারগুলো ছেলেরা প্লে করতো। এবার যেহেতু কমেডিতে উইমেন ক্যারেক্টারটাই মেন ক্যারেক্টার, সেহেতু তাকে অনেক বেশিক্ষণ স্টেজে থাকতে হবে।
তার উপরই কেন্দ্র থাকবে, তার উপরই সবার ফোকাস থাকবে। সুতরাং তার ক্যারেক্টারটা যদি ডামাডোল ভাবে প্লে হয় তাহলে তো ভাই নাটক জমবে না। তাহলে কি করা যায়? শেক্সপিয়ার একটা বুদ্ধি বের করলো। শেক্সপিয়ার কি বুদ্ধি বের করলো? না, একটা এমন সিচুয়েশনে ফেলা হবে, ভালো করে বোঝো, সেই চরিত্রটাকে এমন একটা সিচুয়েশনে ফেলা হবে। ওকে, আমি তোমাকে একটু লিখেই বোঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা মুছে দিচ্ছি। এখানে আমাদের একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে রোজালিন্ড। ভালো করে বোঝো, রোজালিন্ড বলে একটা ক্যারেক্টার আছে। এবার এই ক্যারেক্টারটা কে প্লে করছে? এই ক্যারেক্টারটা একজন মেল প্লে করছে, একজন পুরুষ মানুষ রোজালিন্ডের চরিত্রটা কিন্তু প্লে করছে। ঠিক আছে, এবার কোনো একজন পুরুষ সে যতই ভালো অভিনয় করুক, আই ডোন্ট থিঙ্ক সে হয়তো বা একদম মেয়ের মতো ন্যাচারাল অ্যাক্টিং হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আমরা মুভিজেও যদি দেখি, দেখবে অক্ষয় কুমার, গোবিন্দা এরা কি করে, মেয়েদের রোল প্লে করে, বাট কি তাদের দেখে কি বোঝা যায় না? অবভিয়াসলি বোঝা যায়। তো এবার রোজালিন্ডের ক্যারেক্টারটা কোনো একজন পুরুষ প্লে করছে, তো সেখানে অডিয়েন্সরা তো বুঝতে পারছে যে এ একজন কি না ছেলে। এবার নাটকের প্রমিনেন্সিটা আসছে না তাহলে, ঠিক আছে, পারফেকশন আসছে না, তখন তাই কি করতে হবে? শেক্সপিয়ার কি কি ট্রিক অ্যাপ্লাই করলেন দেখো। এই রোজালিন্ড তার লাইফে এমন একটা সিচুয়েশনে পড়ে গেল, ঠিক আছে, এমন একটা সিচুয়েশনে পড়ে গেল যেখানে তাকে ডিসগাইজ করতে হলো। তাকে কি করতে হলো? ছদ্মবেশ ধারণ করতে হলো। কি ছদ্মবেশ ধারণ করতে হলো? ছদ্মবেশটার নাম সে রাখলো গ্যানিমেড। ঠিক আছে, গ্যানিমেড এ একজন পুরুষ। রোজালিন্ড তার জীবনে এমন একটা ঘটনা ঘটলো যে সে বাধ্য হয়ে গেল ডিসগাইজ করতে। সে ডিসগাইজ করে কি রূপ নিল? একটা ছেলে সাজলো, গ্যানিমেড সাজলো। ঠিক আছে, পরবর্তী নাটকে অনেকটা অংশ জুড়ে কিন্তু রোজালিন্ডকে আমরা গ্যানিমেড রূপেই দেখতে পাবো, অর্থাৎ ছেলের বেশি দেখতে পারবো। ঠিক আছে, ভালো করে বোঝো তাহলে, এই রোজালিন্ডের চরিত্রটা প্লে করছে একজন ছেলে, তাকে শেক্সপিয়ার কি করলো? ডিসগাইজ করিয়ে দিল। কার ছদ্মবেশে? একজন ছেলের ছদ্মবেশে। তো এবার একজন ছেলে যদি ছেলে সেজে অভিনয় করে তাহলে তার নাটকে তার রোল প্লে করাতে এফিসিয়েন্সি বেশি আসবে না, পারফেকশন বেশি আসবে না? আই হোপ ক্লিয়ার। যদি ডাউট থাকে ভিডিওটা আবার একবার এতটা দেখো ধীরে ধীরে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, শেক্সপিয়ারের কমেডিতে যেহেতু উইমেন ক্যারেক্টার মেন ক্যারেক্টার, সেহেতু শেক্সপিয়ার এই ট্রিকটা অ্যাপ্লাই করতেন। বুঝতে পারলাম? আচ্ছা, এবার তাহলে আমরা এগোই। দেখো, অ্যাজ ইউ লাইক ইট একটা প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল কমেডি মানে কি? একটা গ্রাম্য পরিবেশে একটা কমেডি আমরা দেখতে পাবো। ঠিক আছে, শেক্সপিয়ারের লেখা, প্রবাবলি এটা লেখা হয় 1599 অথবা আর্লি 1600-এ, না আসে 400 বছরের ওপর। This play is known for its exploration of themes such as love, pastoral life, and the contrast between court and country life. তাহলে নাটকটা থিম যদি আমি তোমাকে বলি, তাহলে নাটকটা থিম কি কি পাবো? একটা থিম পাবো লাভ, ভালোবাসা। সেকেন্ড পাবো হচ্ছে প্যাস্টোরাল লাইফ। প্যাস্টোরাল লাইফ, গ্রাম্য একটা পরিবেশ পাবো, গ্রাম্য জীবন পাবো। সে গ্রাম্য জীবনে রাখাল পাবো। ঠিক আছে, একটা ফরেস্টের কথা পাবো, ফরেস্ট অফ আর্ডেন, সেটাও আসবো, সব বোঝাবো। এবং একটা কন্ট্রাস্ট খুঁজে পাবো। কিসের কন্ট্রাস্ট খুঁজে পাবো? দু রকম জীবনের, একটা কোর্ট লাইফ, রাজকীয় জীবন, আর একটা তার সঙ্গে কান্ট্রি লাইফ। কান্ট্রি লাইফ মানে দেশের জীবন নয়, গ্রাম্য জীবন। ওকে, কান্ট্রি লাইফ মানে হচ্ছে দেশের নয়, গ্রাম্য জীবন। এবার কান্ট্রি ল্যাস বা কান্ট্রি ল্যাড বলা হয় গ্রামের ছেলেদেরকে, আর কান্ট্রি ল্যাস বলা হয় গ্রামের মেয়েদেরকে। ওকে, সো কান্ট্রি মানে এখানে দেশের কথা বলা হচ্ছে না, কান্ট্রি মানে গ্রাম্য। ওকে, আই হোপ এতদূর ক্লিয়ার। চলো আমরা নেক্সট এগোই। এবার চলো দেখো, অ্যাবাউট দ্য টেক্সটে কি দেখবো?
সেটিং দেখব। সো এবার দেখো কি হচ্ছে, প্লেটার সেটিং কোথায় কোথায় রাখা হয়েছে। প্লেটার মেনলি দুখানা সেটিং আছে, দুটো প্রাইমারি লোকেশনে লোকেল বা সেটিং রাখা হয়েছে, দুটো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে দ্য কোর্ট। কোর্ট মানে রাজসভা। ঠিক আছে, রাজসভা, এখানে সব কিছু রাজকীয় রাজকীয় দেখবো এখানে। ঠিক আছে, এখানে আরো কি দেখতে পাচ্ছি দেখো, ইটস দ্য প্লেস অফ পলিটিক্যাল ইন্ট্রিগিউ, রাজনৈতিক ষড়যন্ত্র অ্যান্ড ইউজারপশন। ইউজারপেশন মানে হচ্ছে দখল, ভোগ দখলদারি, ভোগ দখল করা হচ্ছে। মানে কোর্ট লাইফ দেখতে দূর থেকে সুন্দর লাগে, কিন্তু ভেতরে কি রয়েছে, পলিটিক্যাল ষড়যন্ত্র রয়েছে এবং জমি জায়গা সম্পত্তি অধিকার ছিনিয়ে নেওয়া এখানে দেখতে পাবো। ঠিক তার উল্টো দিকে আরেকটা জীবন দেখতে পাচ্ছি, আরেকটা লাইফ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, ফরেস্ট অফ আর্ডেন। সেকেন্ড সেটিং হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। এই জায়গাটা মনে রাখবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সমস্ত ক্যারেক্টারকে আমরা দেখবো এখানে আসতে। এই ফরেস্ট অফ আর্ডেন গোটা নাটকে একটা মুখ্য ভূমিকা পালন করে। ফরেস্ট অফ আর্ডেন কি, এটা হচ্ছে একটা প্যাস্টোরাল সেটিং দ্যাট রিপ্রেজেন্টস ফ্রিডম, সিম্পলিসিটি অ্যান্ড ন্যাচারাল লিভিং। এই ফরেস্ট অফ আর্ডেন কি কি সিম্বলাইজ করে, ইটস আ সিম্বল অফ প্যাস্টোরাল সেটিং তো বটেই, ফ্রিডমকে সিম্বলাইজ করছে, মুক্তি। ঠিক আছে, এখানে দেখো ষড়যন্ত্র ছিল, রাজনৈতিক ষড়যন্ত্র, বাট এখানে আমরা কি দেখতে পাবো, ফ্রিডম দেখতে পাবো, সিম্পলিসিটি দেখতে পাবো এবং ন্যাচারাল লিভিং দেখতে পাবো। ঠিক আছে, ন্যাচারাল লিভিং এখানে দেখতে পাচ্ছি। আই হোপ এতদূর ক্লিয়ার। চলো নেক্সট এগোই। এটা সেটিং নয়, এটা থিমস। ঠিক আছে, থিমগুলো কি কি এখানে ভালো করে বোঝো, ডিটেলে তোমাকে থিমগুলো কয়েকটা আমি বোঝাই। আজকে বেসিক্যালি তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা টেক্সট আলোচনা শুরু করব। কি বলছে দেখো, প্রথম থিম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে কেমন ভালোবাসা, ভালোবাসা ফ্যামিলিয়ার লাভ দেখতে পাবো এখানে, বন্ধুত্বের ভালোবাসা দেখতে পাবো এখানে, রোম্যান্টিক লাভ এখানে দেখতে পাবো। তিন রকম ভালোবাসা এখানে দেখতে পাবো। ফার্স্ট অফ অল রোম্যান্টিক লাভ। ঠিক আছে, প্রেম দেখতে পাবো, দুটো ক্যারেক্টার আছে এখানে। আমরা বললাম ফার্স্ট ক্যারেক্টারটা তো বলেই দিলাম তোমাদেরকে, রোজালিন। তার সঙ্গে আরও একখান ক্যারেক্টার আসবে। ঠিক আছে, অরল্যান্ডো। অরল্যান্ডো অলিভারকে খুব ভালোবাসা, একটা ভালোবাসা, এবং আরও কয়েকটা বিউটিফুল রিলেশনশিপস আমরা ডেভেলপ হতে দেখবো এখানে। সেকেন্ড হচ্ছে ফ্যামিলিয়ার লাভ, ফ্যামিলি থেকে ফ্যামিলি। ওকে, আর লাস্ট হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। বুঝতে পারলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে প্যাস্টোরাল লাইফ ভার্সেস কোর্ট লাইফ, যেটা তোমাদের সাথে একটু আগেই আলোচনা করছিলাম আমি। প্যাস্টোরাল লাইফ প্রাকৃতিক জীবন, সুন্দর জীবন, যেখানে কোনো রকম গোলমেলে ভাব নেই, কোনো রকম মেলামেশা, মানে কি বলবো, আর্টিফিশিয়াল কোনো কিছু মেশানো নেই। ঠিক আছে, আর্টিফিশিয়াল কোনো রকম ইমোশনস মেশানো নেই। সো প্যাস্টোরাল লাইফ আমরা কি দেখতে পাবো, সিম্পলিসিটি দেখতে পাবো, ভালোবাসা দেখতে পাবো। এবং কোর্ট লাইফে আমরা কি দেখতে পাবো, কোর্ট লাইফে কারাপশন দেখতে পাবো, আর্টিফিশিয়ালিটি দেখতে পাবো, কৃত্রিম। লোকে ভালোবাসা দেখাচ্ছে বাট সেটা কৃত্রিম, সত্যিকারের ভালোবাসা নয় সেটা। কিন্তু প্যাস্টোরাল লাইফে আমরা যখন যাব তখন দেখবো সেখানে সমস্ত কিছু পিওর, সমস্ত কিছু ন্যাচারাল, কোনো রকম লোক দেখানি, কোনো রকম আর্টিফিশিয়াল কোনো ব্যাপার নেই। ক্লিয়ার। নেক্সট চলো দেখো, আইডেন্টিটি অ্যান্ড ডিসগাইজ। এই যে একটু আগে বলছিলাম কমেডিতে ডিসগাইজ একটা বিশাল বড় পয়েন্ট, কি পয়েন্ট ডিসগাইজ। আমরা এখানে দেখতে পাবো ক্যারেক্টারদেরকে ডিসগাইজ করতে, আইডেন্টিটি, নিজের রিয়েল আইডেন্টিটিকে হাইড করতে দেখতে পাবো। ওকে, এবং কি বলছে, লিডিং টু এক্সপ্লোরেশন অফ জেন্ডার রোলস অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি। এখানে আমরা জেন্ডার রোলস, আমরা বললাম না রোজালিন্ড তোমার একটা এমন সিচুয়েশনে পড়বে, তাকে ডিসগাইজ করতে হবে কার ছদ্মবেশে,
গ্যানিমেডের ছদ্মবেশে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ফরগিভনেস অ্যান্ড রিকনসিলিয়েশন। আরও একটা জিনিস বলে দিই তাহলে, ফরগিভনেস রিকনসিলিয়েশন, এখানে এতক্ষণ ষড়যন্ত্র দেখলাম, ঠিক আছে। কোর্ট লাইফে আমরা কি দেখতে পাবো, ষড়যন্ত্র, এ ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ভালোবাসা রিয়েল নয়। বাট যখন ফরেস্ট অফ আর্ডেনে যখন আমরা কান্ট্রি লাইফে আসবো, তখন সেখানে পিওর ভালোবাসা দেখতে পাবো, সেখানে আমরা রিকনসিলিয়েশন দেখতে পাবো, সেখানে আমরা ফরগিভনেস দেখতে পারবো। ওকে, আই হোপ এতদূর ক্লিয়ার। আরেকটা জিনিস বলে দিই তোমাদের, যে শেক্সপিয়ারের কমেডিতে আমরা কোনো রকম ব্লাডশেড মার্ডার দেখতে পাই না, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটাকে ডার্ক কমেডি বা ব্লাড কমেডি বলা হয়, বাট আমাদের যেটা সিলেবাসে রয়েছে এটা হচ্ছে রোম্যান্টিক কমেডি। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে কোনো রকম মার্ডার, কোনো রকম হত্যা দেখতে পাবো না, যেরকম ম্যাকবেথ আর ওথেলো দেখতে পেয়েছিলাম। ম্যাকবেথে কি দেখেছি, ম্যাকবেথে ডাঙ্কানের হত্যা দেখেছি, আরও অনেক মার্ডার দেখেছি লাইন দিয়ে। ইভেন ওথেলোতেও দেখেছি ডেসডিমোনার মার্ডার, ওথেলো নিজে মারা যাচ্ছে। সো ইনফ্যাক্ট আমরা এখানে কোনো রকম মার্ডার দেখতে পারবো না। ওকে, চলো এবার ক্যারেক্টার অ্যানালাইসিসে আসি। আমরা এখানে ক্যারেক্টারগুলো, মেন মেন ক্যারেক্টার বুঝে নিই, তারপর বাকি আলোচনা নেক্সট ভিডিওতে হবে। মেন ক্যারেক্টার আমাদের বললাম রোজালিন্ড। এই রোজালিন্ডকে, রোজালিন্ড হচ্ছে এই নাটকের হিরোইন, দ্য ডটার অফ ডিউক সিনিয়র, নামটা মনে রাখবে, ঠিক আছে। এর নাম হচ্ছে ডিউক সিনিয়র, তাহলে রোজালিন্ডের বাবা হচ্ছে ডিউক সিনিয়র। এর চারিত্রিক বৈশিষ্ট্য কি কি? এ হচ্ছে ইন্টেলিজেন্ট, উইটি, রিসোর্সফুল অ্যান্ড কম্প্যাশনেট। এ অতীব ভালো মেয়ে, প্রচুর ভালো মেয়ে, ঠিক আছে। এর মধ্যে মায়া, দয়া, ভালোবাসা, বুদ্ধিমত্তা সমস্ত কিছু আছে। এবং এই ছদ্মবেশ ধারণ করে, ছদ্মবেশ ধারণ করে সে একটা ইয়াং ছেলে সাজে, যার নাম হয় গ্যানিমেড, ঠিক আছে। কেন? টু এসকেপ পারসিকিউশন অ্যান্ড এক্সপ্লোর হার ফিলিংস ফর অরল্যান্ডো। অরল্যান্ডো বলে এক ক্যারেক্টার আছে যাকে সে ভালোবাসে, ঠিক আছে, এবং নিজেদের প্রোটেক্ট করার জন্য সে কি করে, ছদ্মবেশ ধারণ করে। ক্লিয়ার? নেক্সট চলুন, নেক্সট হচ্ছে রোজালিন্ড যখন দেখলাম, তাহলে এবার অরল্যান্ডোকে দেখতে হবে। অরল্যান্ডো, অরল্যান্ডোকে, অরল্যান্ডো ইজ দ্য ইয়াংগেস্ট সান অফ স্যার রোল্যান্ড ডি বয়েস, নামটা মনে রাখবে, স্যার রোল্যান্ড ডি বয়েস, ঠিক আছে। স্যার রোল্যান্ড ডি বয়েসের ছোট ছেলে হচ্ছে অরল্যান্ডো। স্যার রোল্যান্ড ডি বয়েসের দুটো ছেলে। অ্যান্ড দ্য লাভ ইন্টারেস্ট অফ রোজালিন্ড, এবং রোজালিন্ডের ভালোবাসার মানুষ, ঠিক আছে, মনের মানুষ। এর সাথেই রোজালিন্ডে আমরা একটা রিলেশনশিপ ডেভেলপমেন্ট দেখতে পাবো। এর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি তাহলে বাবা? এ সাহসী, এ নোবেল, ভালো মনের মানুষ, কাইন্ড হার্টেড, yet initially unaware of his own strength and worth। কিন্তু নাটকের প্রথমে আমরা দেখতে পাবো এই নিজের গুরুত্ব বোঝে না, নিজের পাওয়ার সম্বন্ধে এ অচেতন, এ জানে না এর মধ্যে কতটা পাওয়ার রয়েছে, ঠিক আছে। এর প্রচুর সাহসী রয়েছে। আর কনফ্লিক্ট এখানে কি দেখতে পাবো, পারসিকিউটেড বাই হিজ এল্ডার ব্রাদার অলিভার অ্যান্ড লেটার ফ্লিজ টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। এই যে বললাম না, ফরেস্ট অফ আর্ডেন খুব ইম্পর্টেন্ট। তো এর যে এক দাদা রয়েছে, দাদার নাম অলিভার, ঠিক আছে, আসছি একটু পরে আসছি। অলিভার, এ অলিভার এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সে দাদার হাত থেকে পালিয়ে বাঁচার জন্য সে কোথায় চলে যায়, ফরেস্ট অফ আর্ডেনে। নেক্সট দেখো কি বলছে তাহলে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে ডিউক সিনিয়র। এই ডিউক সিনিয়রকে, ডিউক সিনিয়র হচ্ছে রোজালিন্ডের বাবা, ঠিক আছে। এ হচ্ছে আসল ডিউক, ঠিক আছে। হি ইজ দ্য লফুল ডিউক, রাইটফুল ডিউক। ওকে, আসল ডিউক হচ্ছে, আসল রাজা হচ্ছে কে, ডিউক সিনিয়র, হু হ্যাজ বিন ইউজার্ভড বাই হিজ ব্রাদার ডিউক ফ্রেডরিক। একে রাজ্য থেকে বিতাড়িত করে রাজার আসনকে দখল করেছে এর ভাই ডিউক ফ্রেডরিক। বুঝতে পারলাম আসল রাজাকে, ডিউক সিনিয়র, তাকে সিংহাসনচ্যুত করে, তাকে জালিয়াতি করে, তাকে তাকে ঠকিয়ে রাজ সিংহাসন থেকে সরিয়ে কে রাজা হয়ে ওঠে, ডিউক ফ্রেডরিক। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি, ক্যারেক্টারিস্টিক্স কি কি? এ ওয়াইজ, এ বেনিভোলেন্ট, কন্টেন্ট ডিসপাইট লিভিং ইন এক্সাইল ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন।
তাহলে ওর ভাই যখন ওকে তাড়িয়ে দিল রাজ্য থেকে, তখন কোথায় গিয়ে ঠাঁই নিল? এবং ঠাঁই নিল সেই ফরেস্ট অফ আর্ডেনে। কেন ফরেস্ট অফ আর্ডেন ইম্পর্টেন্ট বললাম বুঝতে পারছো? সিগনিফিকেন্স কি? রিপ্রেজেন্টস দ্য আইডিয়াল অফ আ ভার্চুয়াস লিডার। এ হচ্ছে একজন ভার্চুয়াস লিডার আইডিয়াল। কেমন একজন লিডার হওয়া উচিত, কেমন একজন রাজা হওয়া উচিত, ইন কন্ট্রাস্ট টু হিজ ব্রাদার। এর ভাই পুরো উল্টো। নেক্সট ক্যারেক্টার দেখো। নেক্সট ক্যারেক্টার হচ্ছে সিলিয়া। ক্যারেক্টার নামগুলো তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে সিলিয়া। সিলিয়া হচ্ছে ডিউক ফ্রেডরিকের মেয়ে। আমরা দুজন নাম পেলাম, একটা হচ্ছে ডিউক সিনিয়র, একটা হচ্ছে ডিউক ফ্রেডরিক। ডিউক সিনিয়রের মেয়ের নাম কি? রোজালিন্ড। আর ডিউক ফ্রেডরিকের মেয়ের নাম হচ্ছে কি? সিলিয়া। ঠিক আছে, এরা দুজন দুই ভাই, আর এরা দুজন হচ্ছে দুজন কাজিন। মনে রাখবে কিন্তু রিলেশনগুলো। হতেই পারে ছক কলাম ম্যাচিং এ তোমাদের দিতে পারে, 7 রকম প্যাটার্নের কোশ্চেন হবে। ওকে, কি বলছে দেখো। এর চারিত্রিক বৈশিষ্ট্য কি? এ লয়াল। এ কি? এ বাবা সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, রাজসভা ছিনিয়ে নিয়েছে, রাজ্য ছিনিয়ে নিয়েছে, আর মেয়েটা লয়াল। ইয়েস, মেয়েটা ভালো, বাবাটা বদমাইশ। এ লাভিং, কম্প্যাশনেট, এ লয়াল রয়েছে, এ ভালোবাসতে জানে মানুষকে, সত্যি খুব ভালো মনের মানুষ। আর এও ছদ্মবেশ ধারণ করে রোজালিন্ডের সাথে। ঠিক আছে, এও ফরেস্ট অফ আর্ডেন যায় এবং একজন শেফার্ডের সাজে। এ কিন্তু ছেলে সাজে না, ছেলে রোজালিন্ড সাজে। এ একজন শেফার্ডেস, মানে ফিমেল রাখাল একজন সাজে, মহিলা রাখাল সাজে, যার নাম হচ্ছে এলিয়েনা। এলিয়েনার রূপ ধারণ করলো। বুঝতে পারলাম? ছদ্মবেশগুলো মনে রাখবে, কে কি সেজেছিল, এগুলো কিন্তু কলম ম্যাচিং আসতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট যাই। নেক্সট হচ্ছে অলিভার। এ হচ্ছে সেই ষড়যন্ত্রকারী ভাই অরল্যান্ডোর। ঠিক আছে, কিন্তু এ হচ্ছে ইনিশিয়াল অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে ভিলেন। ইনিশিয়াল ফেজে আমরা অলিভারকে কি দেখতে পাবো? অ্যান্টাগনিস্ট, নিজের ভাইয়ের শত্রু। এই চারিত্রিক বৈশিষ্ট্য কি? ইনিশিয়ালি ক্রুয়েল অ্যান্ড এনভিয়াস বাট আন্ডারগোজ আ ট্রান্সফরমেশন। এর লাইফে একটা ট্রান্সফরমেশন হয়। ট্রান্সফরমেশনটা এখন বলে স্পয়লার দেবো না, যখন গল্পটা পড়বো তখন সব রিভিল করব। ঠিক আছে, এখন সমস্ত কিছু বলে দিলে স্পয়লার দেওয়া যায়, গল্প শুনতে আর ভালো লাগবে না। যেগুলো বোঝানোর সেগুলো এখন বলে দিচ্ছি। ঠিক আছে, স্পয়লার দিয়ে সিনেমা নষ্ট করব না। ট্রান্সফরমেশন কি বলছে? এর মধ্যে একটা ট্রান্সফরমেশন আছে, চেঞ্জেস হিজ ওয়েজ আফটার বিং সেভড বাই অরল্যান্ডো। একটা ঘটনা ঘটেছিল যেখানে অরল্যান্ডো একে বাঁচিয়েছিল, তারপর থেকে এর মধ্যে চেঞ্জেস দেখতে পাবো আমরা, বাট সেগুলো টেক্সট পড়ার সময়। নেক্সট দেখো, অ্যাডাম। অ্যাডাম, অ্যাডামকে অ্যাডাম অ্যান্ড ইভের অ্যাডাম নয়। অ্যাডাম হচ্ছে এ একজন ফেথফুল ওল্ড সার্ভেন্ট। একে গুড ওল্ড ম্যান বলে। কে বলে? অরল্যান্ডো বলে। ঠিক আছে, এর চারিত্রিক বৈশিষ্ট্য কি? প্রচন্ড লয়াল, এ ডিভোটেড, এবং ইভেন নিজের সারা জীবনের সেভিংস সেটাও বিসর্জন দিতে রাজি অরল্যান্ডোকে পালাতে সাহায্য করার জন্য। ঠিক আছে, একাধারে দেখছি ভাই ভাইয়ের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে, একদিকে দেখছি এই বেচারা সার্ভেন্ট এ কি করছে না, নিজের কি বলবো, মুনিবের সহায়তার জন্য নিজের সারা জীবনের যতটা সেভিং সব বিলিয়ে দিতে রাজি। লাস্ট ক্যারেক্টার কি দেখবো? চার্লস। এই চার্লসকে, চার্লস একজন রেসলার। ঠিক আছে, এই চার্লস হচ্ছে একজন রেসলার। একে অলিভার মারতে পাঠিয়েছিল ওর ভাইকে। ইয়েস এক্স্যাক্টলি, বাট এনিহাও অরল্যান্ডো সেখান থেকে বেঁচে যায়। ওকে, সো আই হোপ এতদূর ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন আমরা টেক্সট আলোচনা করব। তো টিল দেন আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আলোচনা হবে। গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।